আমরা এমন একটি জায়গায় এসেছি যেখানে ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতি সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই জায়গাটির নাম হচ্ছে ইটাচুনা রাজবাড়ি। দেখুন, ইটাচুনা রাজবাড়িতে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, রুম রেন্ট কত, খাওয়া দাওয়া কেমন, সমস্ত কিছুই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমাদের চ্যানেলটি ট্রাভেল উইথ এএসআই। ইটাচুনা রাজবাড়ি আপনারা দুইভাবে আসতে পারেন, এক সড়ক পথে, দুই ট্রেন পথে। আমরা বৈদ্যবাটি থেকে হাওড়া বর্ধমান লোকাল ট্রেন ধরে ইটাচুনা রাজবাড়িতে পৌঁছাই। এছাড়া আপনারা দিল্লি রোড ধরে পান্ডুয়া হয়েও ইটাচুনা রাজবাড়ি পৌঁছাতে পারেন। ট্রেন ব্যান্ডেল স্টেশন পৌঁছাতেই পথের দুই পাশ বদলাতে শুরু করলো। এক সবুজে ঘেরা প্রান্তরে আমরা প্রবেশ করলাম। এই সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা খন্নান স্টেশনে এসে পৌঁছালাম। খন্নান স্টেশন থেকে একটি টোটো ভাড়া করি এবং এই টোটো করে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাই ইটাচুনা রাজবাড়ি। টোটো ভাড়া আমাদের থেকে নিয়েছিল পার হেড 10 টাকা করে। এটি হচ্ছে ইটাচুনা রাজবাড়ির প্রবেশদ্বার। গেটে আমাদের বুকিং আছে বলতেই প্রবেশ করার অনুমতি পেলাম। এক বিশাল রাজবাড়ির সামনে আমরা এসে উপস্থিত হলাম। ঢুকতেই মনে হচ্ছে যেন টাইম মেশিনে করে উঠে চলে এসেছি 1800 শতকে। প্রথমে আমাদের সকলকে চন্দনের টিপ পরিয়ে রাজবাড়িতে অভ্যর্থনা জানানো হলো। ঢুকেই ডান দিকে আছে রিসেপশন, আর এখানে আমাদের সকলকে ঠান্ডা লেবুর শরবত দিয়ে ওয়েলকাম করা হলো। এটি হচ্ছে ইটাচুনা রাজবাড়ির বাহির মহল। এখানে আছে রাজবাড়ির নিজস্ব সংগ্রহশালা, আছে রিসেপশন, আছে ডাইনিং এরিয়া, আর আছে কিছু গেস্টদের থাকবার জন্য রুম। আর ওই যে দোতলার উপরে ডান দিকে আছে রাজবাড়ির নিজস্ব একটি সংগ্রহশালা, আর বাঁ দিকে আছে পার্কিং এরিয়া, ডান দিকেও একটি পার্কিং এরিয়া আছে। আপনারা গাড়ি নিয়ে আসলেও এখানে অনায়াসে গাড়ি রাখতে পারবেন। এই রাজবাড়ি তৈরি হয়েছিল 1766 সালে। এটি তৈরি করেছিলেন কুন্দন পরিবারের পূর্বপুরুষ, যারা মারাঠা যোদ্ধা ছিলেন। এখানে এলে বর্গী এলো দেশের গানের বাস্তব ছোঁয়া পাওয়া যায়। বাহির মহল দেখে এখন আমরা আসলাম অন্দরমহলে। অন্দরমহলে এটি হচ্ছে নাট মন্দির এরিয়া। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নাথ মন্দির এরিয়া। তো এখানে রাধা গোবিন্দজির পুজো হয়। আর এর পিছন দিকেই আছে অন্দরমহল। অন্দরমহলের সমস্ত রুমগুলোই মেয়েদের নামে, যেমন ছোট বৌদির ঘর, বড় বৌদির ঘর, পিসিমার ঘর। আর বাহির মহলের ঘরগুলি সমস্ত হচ্ছে পুরুষদের নামে, যেমন কাকাবাবুর ঘর, বর্দার ঘর ইত্যাদি। এটি হচ্ছে রাজবাড়ির নাট মন্দির এরিয়া। এখানে নিত্যদিন রাধা গোবিন্দজির পূজা হয়। রাজবাড়ির এই এলাকাটি খুবই প্রশস্ত, প্রায় 1000 লোক একসাথে বসতে পারবে এমন বড়। আমি আগে কখনো রাজবাড়ি দেখিনি। এখানে এসে কেমন যেন মনে হচ্ছে আমি 100 বছর পিছিয়ে কোনো এক রাজ্যের রাজার দরবারে এসে উপস্থিত হয়েছি। আমার আশেপাশে অনেক সুসজ্জিত সেনা, পেয়াদা, রাজবাড়ির লোকজন সব ঘুরে বেড়াচ্ছে, আর আমি তাদের অবাক দৃষ্টিতে কেবল দেখেই চলেছি। এ এক অন্য অনুভূতি, যা ভাষায় বর্ণনা করা কোনোভাবেই সম্ভব নয়। চলুন তাহলে আপনাদের একটু অন্দরমহলটা ঘুরিয়ে দেখাই। রাজবাড়ির অন্দরমহল এতটাই সুন্দরভাবে সংরক্ষিত যে মনে হয় এখনও রাজারানীরা এখানে বাস করেন। এই রুমগুলি এখন অতিথিদের থাকার জন্য হেরিটেজ হোটেল হিসেবে ব্যবহৃত হয়। এই রাজবাড়িতে অনেক বাংলা এবং হিন্দি সিনেমার শুটিং হয়েছে, যেমন লুটেরা, রাজমহল ইত্যাদি।
ইটাচুনা রাজবাড়ির আমরা বড়মার রুমটা নিয়েছি। তো এখন চলুন আপনাদের দেখাই বড়মার রুমের ভেতরটি। এই হচ্ছে এন্ট্রেন্স, কলিং বেলও রয়েছে একটি। এই জায়গাটি হলো রুমের ঠিক আগে একটা ছোট বসার মতো স্পেস আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মিনি ফ্রিজ একটা আছে, চায়ের সরঞ্জাম, ইলেকট্রিক কেটল, সমস্ত কিছুই আধুনিক সুবিধা যা যা থাকার কথা সবই কিন্তু এটিতে আছে। এই সাইডে বসার চেয়ার, টি টেবিল আর একটা ছোট ডিভান মতো আছে। এখানেও আপনারা সন্ধ্যেবেলায় বা একটু অবসর সময় যাপন করতে পারেন। বন্ধুরা, এখন আমরা আমাদের মেন রুমে। দেখুন, এটি বড়মা রুম, মানে রাজামশাইয়ের যিনি বড়মা ছিলেন তার রুম এটি। এই আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিশাল বেড, বেশ 3 জন আরামসেই শোয়া যায়, 2 জন এবং বাচ্চা নিয়ে। কালো কাঠের বেড। এপাশে রয়েছে একটা কাভার্ড রয়েছে, এটিও কাঠের। সমগ্র দেয়াল জুড়ে বেশ সুন্দর পেন্টিং রয়েছে। ওদিকে একটি বেড সাইড ল্যাম্প এবং বেড সাইড টেবিলও রয়েছে। আর ঠিক বেডের মুখোমুখি টি টেবিল, 2টি চেয়ার এবং টিভিও রয়েছে। অর্থাৎ সাবেকিয়ানার সাথে সমস্ত রকম আধুনিক সুবিধাও আপনি এখানে কিন্তু পাচ্ছেন। এবার আসুন আপনাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটিও বেশ স্পেশিয়াস এবং বেশ বড়। বেসিন, তার সাথে একটু সাজুজ্য রেখে মানি প্ল্যান্টও আছে। স্নানের জায়গাটি তো বেশ আকর্ষক, একটি কাচের ডিভাইডার দিয়ে আলাদা করা রয়েছে। বেশ কিছুক্ষণ রাজবাড়ি ঘোরাঘুরি করার পর আমরা চলে এলাম রাজবাড়ির রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি বেশ বড় আর খুব সুন্দরভাবে সাজানো। প্রতিটি স্টাফ সুসজ্জিত পোশাক পরে রাজবাড়ি অতিথিদের সেবায় সর্বদাই ব্যস্ত। রেস্টুরেন্টটি প্রায় 10 থেকে 12টি টেবিল আছে। আপনি আপনার পছন্দসই টেবিলে বসে খাবার খেতে পারেন। এখানে ভেজ, নন ভেজ 2 রকম খাবারই পাওয়া যায়। এছাড়া আপনি থালি সিস্টেমও পাওয়া যায়, থালি সিস্টেমও খেতে পারেন। এই আমাদের খাবার রেডি। খাবার আমাদের টেবিলে চলে এসেছে। প্রতিটি খাবার সুন্দরভাবে সাজিয়ে কাঁসার থালাবাটিতে পরিবেশন করা হয়েছে। লাঞ্চে আমরা কি কি খেলাম, খাবারের স্বাদই বা কেমন, সবকিছুই আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো দেখতে থাকুন। আজকে আমরা এসেছি ইটাচুনা রাজবাড়িতে। তো আমাদের দুপুরের লাঞ্চ রেডি, দুপুরের লাঞ্চ করতে বসেছি। এখানে আমরা থালি নিয়েছি, একটা থালি যেটার দাম 650 প্লাস জিএসটি। আর তাছাড়া আমরা সঙ্গে নিয়েছি মাটন। তো থালিতে আছে 2টো লুচি, বেগুনি, পটল বাটা, এটা সম্ভবত একটা পেঁপের ঘন্ট বা সেরকম কিছু, শুক্তো, ডাল, আলু পোস্ত, চাটনি, দই আর মাটনটা রয়েছে, সঙ্গে ঘি রয়েছে, ভাত রয়েছে। এগুলো সবই আবার রিপিট করা হবে, রিপিটেবল। শুধু ননভেজটা রিপিট করা হবে না। এখন খেয়ে দেখার অপেক্ষা যে খাবারের টেস্টগুলো কিরকম আর কি। আচ্ছা, আমরা এখন খাবারগুলো একটু টেস্ট করা শুরু করেছি। দারুণ সুন্দর, দারুণ অপূর্ব স্বাদ। বাচ্চারা সব আগেই লুচি মাংস শুরু করে দিয়েছে। আমি মোটামুটি সবকটি আইটেমে একটু একটু টেস্ট করে দেখলাম। প্রত্যেকটি ঘরের মতো অপূর্ব স্বাদ। মাটন দিয়ে লুচিটা অসাধারণ কম্বিনেশন। সাথে একটা বড় ঘিয়ের বাটিও দিয়েছে, যেটা আমার খুব প্রিয়। পটকারও প্রিয়। দুজনেই শুধু শুধু খাও। আমার মুখে এখন লুচি আর মাংস। মাংস একদম নরম তুলতুলে, অসম্ভব ভালো খেতে। যদিও আমি শুক্তো দিয়ে শুরু করা উচিত ছিল, কিন্তু এত টেম্পটিং লাগছে মাংস আর লুচিটা, এটা না রেখে পারলাম না। আমি লুচি মাংস দিয়ে শুরু করলাম। আর এই যে সোনাই ঘিয়ের বাটি নিয়ে বসে পড়েছে।
সোনাই কি খাচ্ছে? বাবা কেমন লাগছে খেতে? খুব ভালো লাগছে খেতে। আমার মটনটা খেতে বেশি ভালো লাগছে। দুপুরের খাবার খেয়ে আমরা রাজবাড়ির অন্দরমহলের দোতলায় ঘুরতে আসি। আমার ডান দিকে আছে বড় বৌদি আর ছোট বৌদির রুম, এবং বাঁ দিকে আছে বড় পিসি, ছোট পিসি এবং ঠাকুমার রুম। আর নিচের যে রুমগুলি আছে সেগুলো তো আমি আপনাদের আগেই দেখিয়েছি। এটি হচ্ছে বড় বৌদি এবং ছোট বৌদির রুমের কমন প্যাসেজ। আর এখান থেকে আপনারা রাজবাড়ির ঠাকুর দালানের একটি অসাধারণ ভিউ পাবেন। এই জন্যই এই দুটি রুম এত স্পেশাল এবং কস্টলি। তাহলে চলুন এই রুম দুটির অন্দরসজ্জা কেমন তা আপনাদের একটু ঘুরে দেখাই। এই হচ্ছে বড় বৌদির রুম। রুমটি বেশ বড়, আর এখানে রয়েছে একটি রাজকীয় খাট। খাটটি কিন্তু অসাধারণ। আর পাশে আছে একটি ছোট টি টেবিল, আর ডান দিকে আছে একটি জানলা। এই জানলা দিয়েই আপনারা রাজবাড়ির ঠাকুর দালান পরিষ্কার দেখতে পাবেন। এপাশে আছে একটি ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে বাথরুম। এটি বাথরুম না ড্রয়িং রুম বোঝা মুশকিল। কি নেই এখানে! টি টেবিল, চেয়ার, বিশাল একটি আলমারি, এদিকে রয়েছে একটি টেবিল, আর স্নান করার জায়গাটাও খুব সুন্দর। এখানে আছে একটি কোমোড, একটি বেসিন, একটি মিরর। এটি হচ্ছে ছোট বৌদির রুম। ছোট বৌদির রুমটিও বেশ সুন্দর এবং বড়। এখানে আছে একটি টি টেবিল, দুটি বসার চেয়ার, একটি রাজকীয় খাট, আর খাটটিও বেশ বড় এবং রাজকীয়। এদিকে আছে একটি টিভি, একটি মিনি ফ্রিজ এবং একটি বসার জায়গা। বাথরুমটিও বেশ সুন্দর। এখানে আছে একটি আলনা, একটি আলমারি, বেসিন, মিরর, আর স্নানের জায়গাটিও বেশ সুন্দর। ঠিক বিকাল 5টায় রাজবাড়ির সমস্ত গেস্টদের রাজবাড়ির ঠাকুর দালানের কাছে ডাকা হয়, এবং একজন দক্ষ গাইড পুরো রাজবাড়ি ঘুরিয়ে দেখান এবং রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে আমাদের অবগত করেন। কেন না চা ঘর আপনাদের জন্য তৈরি করেছি। ঘর তৈরি করেছেন? হ্যাঁ, ও, চা নেই? রাজার আমলে চা ছিল না। এটাই বলুন। কথাগুলো আগে বুঝুন, তারপর রাজাদের আমলে এখানে চা ঘর ছিল না। আপনাদের জন্য চা ঘর তৈরি করলাম। কেন না একসঙ্গে সবাই মিলে একবার চা খাবো। চায়ের ব্যবস্থা রুমে তো রয়েছে। এরকম ছোট চিনি, ছোট দুধ, ও কি চা হবে? একদম বাজে চা, কোন টেস্ট নেই। চা ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু এখানে চা মজা আসবে। মশলার চা হবে, খরব চা হবে। এবার ঘরটা সম্বন্ধে বুঝিয়ে দিই। ভালো ঘর থাকে, ঘরের মধ্যেখানে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়াতে পারবো না। কেন? ফ্লোর থাকে না, কি থাকে? বেল। ওই যে গোলকুয়ো, ওই দেখুন ওরকম গোলকুয়ো থাকে ঘরের মধ্যেখানে। যাকে মারবে খালি ফেলে ফেলে দেবে। ফেলে দিলে তো পড়ে গেলে তো ব্যাস সব শেষ। কেন ঘুম ঘর ব্যবহার করতো? ওটা হচ্ছে টপ সিক্রেট মার্ডার রুম। মানে মার্ডারটা হলো কেউ বুঝতে পারবে না। এই হচ্ছে রাজবাড়ির নাচমহল। নাচমহলটি বেশ সুন্দর এবং এখানে রাজাদের ব্যবহৃত নানা জিনিসপত্র সংরক্ষণ করে রাখা আছে। যেমন একটি ঘড়ি আছে, একটি বাদ্যযন্ত্র আছে, আর তার পাশে রাখা আছে একটি টেলিফোন। ঘরের ঠিক মধ্যখানে রয়েছে একটি ঝাড়বাতি, চেস খেলার একটি বোর্ড, একটি কর্নার টেবিল, তার উপরে রয়েছে একটি বীণা। এটি একটি পালকি,
তার পাশেই রাখা রয়েছে একটি পড়ার টেবিল। বাঁ দিকের ঘরে রাখা আছে রাজবাড়ির হেসেলে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, হাঁড়ি, কড়া, ডেচকি এবং থালা বাসন। কিছুক্ষণ পর গাইড দাদা আমাদের বর্গিরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে খাজনা আদায় করত তা অভিনয় করে দেখান। আমি 2000 কিলোমিটার দূর থেকে এসেছি, হাসি বেরিয়ে যাবে, আমার যখন তরবারে টপ পাবে। খাজনা নিয়ে এসো গ্রামবাসী, খাজনা আমার চাই, নিয়ে এলো। খাজনা কোথায়? খাজনা নিয়ে এসো, নাহলে কোথায়? বাংলার মাটি হচ্ছে সর্ব বর্গি ছিল, কম নেই। অন্য সমস্ত দিয়ে বলে না, বর্গির কোনো দল নেই। তোমার মাঠে ঢুকিয়ে টপ করা নেই। সন্ধেবেলায় ঠাকুর দালানে বসে আমরা খুব সুন্দর একটি সন্ধ্যারতি দেখলাম। ঠিক রাত 10টায় আমরা আবার রেস্টুরেন্টে আসি রাত্রের খাবার খাওয়ার জন্য। রাত্রের খাবারে আমরা নিয়েছিলাম রুটি, পোলাও, চিকেন কষা, সালাড এবং একটি মিষ্টি। খাবারের টেস্টগুলো ছিল অসাধারণ সুন্দর আর খুবই গুড মর্নিং বন্ধুরা, একটি সুন্দর সকালে রাজবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো রাজবাড়ির পেছনের দিকটা। এই হচ্ছে রাজবাড়ির পেছনের দিক, আর আমার ডান দিকে আছে একটি টি হাউস, আর সামনে আছে একটি ছোট্ট খেলার মাঠ, একটি দোলনা, আর আছে ইনডোর গেমসের জায়গা। আর বাদিক দিয়ে একটু এগিয়ে গেলে পড়বে রাজবাড়ির পুকুর ঘাট। বন্ধুরা, এই যে দেখছেন পুকুরটি, এই পুকুরটি রাজবাড়িরই পুকুর পেছনের দিকে। এখানে বোটিং এর ব্যবস্থা আছে এবং ফিশিং এর ব্যবস্থা আছে, তবে উভয়ই পয়সার বিনিময়। এখন আমরা রাজবাড়ির একদম পেছনের দিকে চলে এসেছি। এখানে বেশ কতগুলি মাড হাউস আছে, কটেজের মতো করে রাখা। আমার সামনেই একটি দেখতে পাচ্ছেন, এর নাম অপরাজিতা। ফুলের নাম দিয়ে প্রত্যেকটি মাড হাউস অপরাজিতা, তাই অপরাজিতা গাছ আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আপনাদের মাড হাউসের ভেতরটা একটু দেখানো যাক। মাড হাউসের ভেতরটা খুব সুন্দর সাজানো গুছানো। আধুনিক সমস্ত সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন, যেমন টিভি, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। বাথরুমে আপনারা পেয়ে যাবেন শাওয়ার, গিজার। আর মাড হাউসের সিলিংটি কি সুন্দর দেখুন, গামছা দিয়ে ডেকোরেশন করা আছে। এখানে
আরও কয়েকটি মাড হাউস রয়েছে। প্রত্যেকটি মাড হাউসই এক একটি ফুলের নামকরণে রাখা হয়েছে। যেমন এই মাড হাউসটির নাম রাখা হয়েছে মাধবী লতা। সামনের মাড হাউসটির আছে, এই মাড হাউসটির নাম রাখা হয়েছে কনকলতা। আর এই মাড হাউসগুলির ভাড়া রাজবাড়ির ঘরগুলির তুলনায় অনেকটাই কম, ৩,৫০০ টাকা প্লাস জিএসটি। এটি হচ্ছে রাজবাড়ির ফার্ম। এখানে বেশ কিছু মুরগি আছে, কিছু হাঁস আছে আর কয়েকটি টার্কিও আছে। বন্ধুরা, ইটাচুনা রাজবাড়ি একদিন থাকতে আমার বেশ ভালো লেগেছে। এখানকার প্রতিটি জিনিসই খুব সুন্দর, থাকা, খাওয়া দাওয়া সবকিছুই খুব ভালো লেগেছে। এত কিছু বলার পরেও রাজবাড়ির সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস হবে না। তাই একবার ঘুরে আসুন। ইতিহাস, রাজকীয়তা আর শান্তির এক অনন্য মিলনস্থল ইটাচুনা রাজবাড়ি থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কবে যাচ্ছেন ইটাচুনা রাজবাড়ি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।